স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে অবৈধ পুশিনের আরেকটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে এই অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। সবশেষ মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধে ওই 6 জন প্রবেশ করতে পারেনি। তারা বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী এবং একটি শিশু রয়েছে। এছাড়া শুক্রবার লালমনিরহাটের 3টি সীমান্ত পয়েন্ট দিয়ে 33 জন, নওগাঁয় 17 জন, লালমনিরহাটে 11 ও পঞ্চগড়ে অন্তত 10 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হবে। শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সংক্রান্ত একটি সভা তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময়ে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু আরও অনেকে উপস্থিত ছিলেন। বৈঠকে বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়ন ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত একটি বৈঠক হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। সুদানে দায়িত্ব পালনকালে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ ডাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা প্রদান করা হয়। সংস্থার মহাসচিব অ্যান্টনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পদকগুলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ এবং নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। 2025 সালের 13 ডিসেম্বর জাতিসংঘের পতাকা তলে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় নিহত হন বাংলাদেশের ওই 6 জন শান্তিরক্ষী। আগামীকাল থেকে মেট্রো রেলের চলাচল রাতে উভয় দিক থেকে 20 মিনিট করে বাড়বে। এই সিদ্ধান্তের ফলে রাতে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়বে 10:30টায়, আর উত্তরা থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত 9:50 মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের সময় বাড়ানোর লক্ষ্যে গত 1 মাস পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। রোববার থেকে যাত্রী পরিবহন শুরু হবে, তবে শুরুতে বাড়তি 20 মিনিটে মেট্রো রেল একটি ট্রিপ দেবে, অর্থাৎ একটি ট্রেন মতিঝিলমুখী এবং অন্যটি উত্তরামুখী চলাচল করবে। ফলে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের মাঝখানে বিরতি থাকবে 10 মিনিটের। অতিরিক্ত যানবাহনের চাপ ও একাধিক গাড়ি বিকলের ঘটনায় ঢাকা টাঙ্গাইলের মহাসড়কের অন্তত 16 কিলোমিটার অংশে যানজট তৈরি হয়েছে। যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত এ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেল থেকেই যমুনা সেতুর পশ্চিম পার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ দেখা যায়। ফলে সেতুর পশ্চিম পার থেকে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের দেখা দেয়। এক পর্যায়ে তা আরও কয়েক কিলোমিটার ছাড়িয়ে যায়। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, যমুনা সেতুর উপর প্রায় 15 থেকে 16টি গাড়ি বিকল হয় ও দুর্ঘটনা ঘটে। এতে এই পরিস্থিতি তৈরি হয়। শনিবার দুপুর থেকে এই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়। ইরানের দক্ষিণাঞ্চলে রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। শুক্রবার এ হামলার কথা জানায় তারা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতির বরাতে এএফপি জানিয়েছে, ইরানের 4টি ড্রোন তারা ভূপাতিত করেছে। ড্রোনগুলো হরমুজের দিকে ছোড়া হয়েছিল। পরে গুরুক ও কাশেম আইল্যান্ডে উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়। ইরানের ছোড়া ড্রোন আঞ্চলিক সামুদ্রিক নৌযান চলাচলে হুমকি হয়ে ওঠায় রাডার স্থাপনায় হামলা করা হয়েছে। এবার খেলার খবর। 10 বছর পর নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। খেলা শুরু সন্ধ্যা 7টায়। এক মাকে হারিয়েছেন কদিন হলো। দেশ মাতৃকা দায়বদ্ধতার কারণে শেষবারের মতো দেখা হয়নি মাকে। বুকে পাথর বেঁধে এবার বাংলাদেশকে আরেকটি সম্মান উপহার দেওয়ার লক্ষ্যে অনুশীলনে শিউলি আজিম। মিশন সাফের হ্যাট্রিক শিরোপা জয়।
কাজটা অতটা সহজ নয়, তা জানা পুরো দলের। তাই বলে তো হাল ছেড়ে দেওয়া যায় না। ভারতের গোয়া রাজ্যে তপ্ত রোদে নিজেদের সেরাটা নিংড়ে খেলার প্রতিজ্ঞা মারিয়া মান্দা, আনিকা, ঋতুপর্ণাদের। আনিকা, ঋতুপর্ণার পাশাপাশি পুরো দলের সবাই সমান, কোনো বিশেষ কেউ নেই। দল হিসেবেই খেলতে চায় মেয়েরা। ম্যাচের 90 মিনিটের প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে, এটাই আসল বিষয়। গ্রুপ পর্বে 2 ম্যাচ আর সেমিফাইনাল 3 ম্যাচে করা ভুলগুলো শুধরে নেওয়ার শেষ সুযোগ বাংলার নারীদের। বলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে তাই ভোরবেলায় ঘাম ঝরানোর অনুশীলনটা করে নিয়েছে পিটার বাটলার শিষ্যরা। সুযোগ পেয়েছি আবার, বিগত দিনে আমরা 2টা সাব জিতেছি, তো তৃতীয়বারের মতো আবার সুযোগ এসেছে। তো সবসময় তো অনেকের সুযোগ থাকে না, তো আসলে এই সুযোগটা পেয়েছি, এটা কাজে লাগানোর জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে এসেছি, পরিশ্রম করে এসেছি। তো অবশ্যই ফাইনাল ম্যাচে যে আমরা যেন দেশবাসীকে কিছু দিতে পারি বা আমাদের খেলাটাও যেন দেখাতে পারি, তো আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ফাইট করব। প্রতিপক্ষ ভারতও যাচ্ছে হারানো শিরোপা ফিরে পেতে। সেমিতে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের বিপক্ষে এবার অন্তত সহজ ম্যাচ হবে না, তা ভালো করে জানা তাদের। সবশেষ 2019 সালে নিজেদের 5ম ট্রফি জিতেছিল তারা। এরপরে টানা 2বার বাংলার মেয়েদের শিরোপা উৎসব তাদের দেখতে হয়েছে গ্যালারিতে বসে। বাংলাদেশ দল নিয়ে আমাদের পুরো ধারণা আছে, সেভাবে প্রস্তুতি নিয়েছি। দক্ষিণ এশিয়ায় সেরা হওয়ার লক্ষ্যে জয়ের বিকল্প কিছু ভাবছি না। 2022 এবং 24 সালে সাফের গ্রুপ পর্বে ম্যাচে ভারতকে টপকে সেমিতে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এবার ভিন্ন মঞ্চে আরেকবার দক্ষিণ এশিয়ার রানী হওয়া শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ লাল সবুজ কন্যাদের। হেঁটে চলা এই পথের শেষ হাসিটা হাসবে কে, কার হাতে উঠবে সাফের 8ম আসরের শিরোপা? বাংলার মেয়েরা কি পারবে স্বপ্নের হ্যাট্রিক মিশনের শেষটা রাঙাতে, নাকি ভারতের কন্যারা পুনরুদ্ধার করবে সে ট্রফি? তার উত্তর মিলবে জওহরলাল নেহরুর ফতেদা স্টেডিয়ামে। মোহাম্মদ হাসিফ, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। বিশ্বকাপে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা। তীব্র প্রতিবাদের মুখে নিজেদের এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ফিফা জানায়, বিশ্বকাপের যে কোনো ম্যাচে সব সমর্থক একটি করে নরম প্লাস্টিকের 590 মিলিলিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ফ্যাক্টরি সিল্ড ওয়ান টাইম পানির বোতল সঙ্গে নিয়ে ঢোকার অনুমতি পাবেন। তবে নিরাপত্তা ও সুরক্ষার কারণে সমর্থকেরা শক্ত প্লাস্টিক বা ধাতব তৈরি পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার অনেক শহরেই তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হওয়ায় পূর্বাভাস রয়েছে। এমন প্রচণ্ড গরমের মধ্যে পানির বোতল নিষিদ্ধ করার ফিফার প্রাথমিক সিদ্ধান্তটি চারদিক থেকে চরমভাবে সমালোচিত হয়। বিশ্বকাপে অংশ নিতে ইরান ফুটবল দলকে অবশেষে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে প্রশাসনের একজন কর্মকর্তাও আলাদা বিবৃতিতে ভিসা দেওয়ার বিষয়টি জানান। সফরসূচি অনুযায়ী ইরান ফুটবল দল শনিবার তুরস্ক থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দেবে। সেখান থেকে রোববার তারা মেক্সিকোতে নিজেদের বেস ক্যাম্পে পৌঁছাবে। তবে গ্রুপ পর্বের 3টি ম্যাচই তারা খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতে। 16 জুন লস অ্যাঞ্জেলেসের জি গ্রুপ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এরপর বেলজিয়াম এবং মিশরের মুখোমুখি হবে তারা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।